স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, এরই মধ্যে 3-4টি ম্যাচ আসলে হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ যে ম্যাচটা, সেটা আগামীকালকে দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচটি নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। ভারত এবং পাকিস্তান দুই দলই আসলে যে কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপ বলেন, সবগুলো টুর্নামেন্ট তারা আসলে ফেভারিট থাকে, এই ভেবে আসলে টুর্নামেন্টটা শুরু করে তারা। কিন্তু এবার পাকিস্তান একটা বড় একটা ধাক্কা খেয়েছে। প্রথম ম্যাচেই স্বাগতিক হিসেবে তারা খেলতে নেমেও কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। অন্যদিকে ভারত প্রত্যাশিত দারুণ একটা জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। তবে ভারত পাকিস্তানের এই লড়াইয়ে কাকে আসলে এগিয়ে রাখছে? যেহেতু বাইলেটারাল সিরিজ তাদের হয় না, ইন্ডিয়া পাকিস্তানের অনেক দিন ধরেই তাদের রাজনৈতিক বিষয়গুলোর কারণে তাদের বাইলেটারাল সিরিজ হয় না। সেখানে আইসিসি এভাবেই আসলে প্ল্যান করে বেশিরভাগ সময় যে গ্রুপ পর্বে যাতে তাদের একটা মুখোমুখি হয়, কারণ তাই সেখানে আসলে ব্যবসায়িক দিক বলেন বা দর্শকদের উন্মাদনা বলেন, সব দিকেই কিন্তু এটা ছড়িয়ে থাকে। এইখানে একটা পক্ষ ডমিনেটিং করেই জিতে আসছে, কিন্তু এই উত্তেজনাটা কিন্তু আসলে প্রত্যেক ম্যাচের আগেই হয়। সবসময় মনে হয় যে কিছু একটা হবে, নতুন কিছু হবে, কিন্তু আপনি যদি দেখেন যে লাস্ট অনেকগুলো বছর ধরেই কিন্তু ইন্ডিয়া আসলে ডমিনেট করে যাচ্ছে। ইন্ডিয়া আপনি 2023 বিশ্বকাপ থেকে শুরু করে টি20 ওয়ার্ল্ড কাপ সবগুলোতেই কিন্তু ইন্ডিয়া দিকে পাল্লা ভারী। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু প্রায় জিততেই পারে না। আপনি দেখবেন যে এই লাস্ট দুবাইয়ে যেই টি20 ওয়ার্ল্ড কাপটা হলো, সেখানে শুধু পাকিস্তান 10 উইকেটে জিতেছে, আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মতো একটা ম্যাচ খেলছে। এর আগে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও তারা জিতেছে, সেখানেও কিন্তু ইন্ডিয়াকে আসলে ফেভারিট হিসেবে ধরা ছিল। ফাইনালের মতো মানে ওরকম একটা চাপের ম্যাচে পাকিস্তান এরকম একটা পারফরমেন্স দেবে অনেকেই আসলে কল্পনা করেন। ফখর জামানের একটা পারফরমেন্স ছিল, তার মোহাম্মদ আমির দারুণ বলে, সবাই ভালো হয়েছে। আপনি ইন্ডিয়ার মতো টিমকে আপনি প্রায় 350 রানের টার্গেট দিচ্ছেন, সেখানে সেই চাপেই কিন্তু আসলে ইন্ডিয়া এত ভালো টিম হওয়া সত্ত্বেও পারেনি। সো ফাইনালের ম্যাচে আসলে ফাইনালের ইয়াটা অন্যরকম। কিন্তু আপনি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখেন, সবসময় কিন্তু পাকিস্তান আসলে একটা বাড়তি চাপে থাকে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া আসলে কনফিডেন্সটা এমন হয়ে গিয়েছে যে তারা আসলে পাকিস্তানকে অস্ট্রেলিয়ার কাতারে হয়তো এখন আর ধরে না যে না পাকিস্তানের সাথে খেলা। ওদের আসলে মেইন সমস্যাটা হয় ইগো বা হচ্ছে আশেপাশে কি বলবে পাকিস্তানের কাছে একটা অবমানজনক বিষয়, সেই বিষয়টা নিয়েই কিন্তু তাদের মেইন কাজ। সেই জন্য তারা সেই সিরিয়াসনেসটা নিয়ে খেলে। এছাড়া কিন্তু আপনি যদি দেখবেন যে পাকিস্তানের যেই মানে পাইপলাইন বা যেইভাবে স্ট্রাকচার করে আসছে, সেখানে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। ইন্ডিয়ার এখনের যেই প্লেয়ারদের স্ট্রাকচার, সেখানে যেভাবে তারা খেলে, যেই মানের প্লেয়ার তাদের, সেটা কিন্তু অনেক আগানো পাকিস্তান। আপনি ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি অপশন নিলে কারা আসলে ভারতের হয়ে খেলবেন, এটা আসলে এখনই রেডি হয়ে গেছে। যে কোনো দর্শককে যদি প্রশ্ন করেন, তারা কিন্তু বলে দিতে পারবে। এইরকম পাইপলাইন কিন্তু ভারতের। পাকিস্তানের কিন্তু এক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। বাবর আজম নিজেও কিন্তু ফর্মে নেই। তারপরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে বাবর আজম যেরকম একটা স্লোয়েস্ট একটা ইনিংস খেলেছেন, এরপর কিন্তু আরও বেশি সমালোচনা হচ্ছে। এই জিনিসটা তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই করে থাকে, যে রান রোটেট করে না বা স্ট্রাইক রোটেট করে না, সেই জন্য তারা অনেক বল কিন্তু তারা নষ্ট করে। তারা আসলে কয়েক ওভারের জন্য হয় অ্যাটাকিং করে, বা মিডলের দিকে কেউ এসে সালমান আগার মতো এসে হয়তো খেলে। তবে আমি আসলে তাদের উপরের দিকে এরকম কোনো ব্যাটারি আসলে দেখতে পারছি না যারা আসলে অ্যাটাকিং খেলতে পারেন। ফখর জামান দারুণ একটা ফর্মে ছিলেন, খুবই মানে রিলায়েবল ক্রিকেটার। তিনি আসলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এটা পাকিস্তানের জন্য কতটা আসলে বড় ধাক্কা? অনেক বড় ধাক্কা, কারণ আপনি এর আগে সাইমকে হারিয়েছেন, সেখানে ফখর জামান এসেছেন, মানে একদম পরিপূর্ণ একটা মানে ওপেনিং জুটি একদম হারিয়ে ফেলেছে। সেখানে বাবর আজমকে আপনার হচ্ছে বাধ্য ওপেনিং করা হচ্ছে, তার মেইন যে পজিশন সেখানে খেলতে পারছেন না। সো সেখানে এই জিনিসগুলো কিন্তু অনেক আসলে ইফেক্ট করে। আপনি ফখর জামানকে গত ফাইনালের 17 সালের ফাইনালে ফখর জামান ছিল হিরো। সেখানে কিন্তু একটা মেন্টাল বুস্ট আপ থাকে যে না, এরকম একটা প্লেয়ার আমাদের টিমে রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচটাতে কিন্তু ভারত কিন্তু উল্টো চাপে থাকতো যে ফখর জামান, মেন্টাল একটা প্রেসার থাকতো। সো সেই ক্ষেত্রে যেহেতু ফখর জামান নেই, তার বদলে ইমামুল হক এসেছেন, তিনি অনেকদিন পরে সেটআপে আসছেন। সো এই যে একটা মানে তারা ভালনারেবল পজিশনে রয়েছেন, বা পাকিস্তানের যেই দুর্বলতাগুলো রয়েছে সেগুলো থেকে আসলে নিজেরাই উতরে ওঠাটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে ইন্ডিয়ার মতো টিমের সাথে যখন আপনি নামবেন, যখন আপনি এমনি ফুল শক্তি পাচ্ছেন না, তাছাড়া মেইন ব্যাটার যারা রয়েছে, বলার রয়েছে, তারা কিন্তু ফর্মে নেই, সেখানে কিন্তু মানে এটা অনেক বড় ধাক্কা। আপনি শাহিন শাহ আফ্রিদিকে লাস্ট আসলে কবে খুবই আগ্রাসী বোলিং করতে দেখেছেন বা একদম অতিমানবীয় পারফরমেন্স করতে দেখেছেন? আমার আসলে মনে পড়ছে না এরকম রিসেন্ট টাইমসে। তিনি আসলে খুবই ভালো বোলার। হারিস রফি কিন্তু মাত্র ইনজুরি থেকে ফিরেছেন, তার কাছ থেকে একদম সেরাটা কিন্তু পাওয়া যাবে এটা কিন্তু পাকিস্তানও বিশ্বাস করে না মনে হয়। না মানে ইনজুরি থেকে মানে তিনি মিডল ওভারে কিন্তু খুব ভালোই করেন। এছাড়া আফ্রিদির কথা যেটা বলছিলেন, আফ্রিদি
আফ্রিদি প্রথম দিকে একটা ব্রেক থ্রু দেয়, তিনি স্লগে টাইট বোলিং করেন, কিন্তু দুটার একটাও কিন্তু হচ্ছে না। নাসিম শাহ রয়েছেন, কিন্তু আসলে তারা কোনো কিছুতেই ক্লিক হচ্ছে না। রিসেন্টলি কিন্তু সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার, যে এখনকার ধারাভাষ্যকার, যে আসলে পাকিস্তান ইন্ডিয়া থেকে এখন অনেক অনেক দূরে, এখন তারা আরও দুর্বল ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার যেই ডেপথ, সেই ডেপথের থেকে পাকিস্তানের জিনিসটা আরও ভিন্ন। পাকিস্তান হোস্ট হলেও ইন্ডিয়া কিন্তু আসলে সুবিধা বেশি পাচ্ছে। আপনি দেখবেন যে তারা একটা মাঠেই খেলছে, তাদের কোনো ট্রাভেলিংয়ে নেই, তারা এই জন্য কিন্তু তারা 5টা স্পিনার নিয়ে গেছে দুবাইয়ের মাঠে। তারা জানে যেখানে ILT20 রিসেন্টলি শেষ হয়েছে, সেই মাঠেই খেলা হচ্ছে। সো তারা জানে যে পিচের কন্ডিশন কীরকম হতে পারে, কত স্লো হতে পারে। আপনি ধরেন পাকিস্তানে যদি খেলতেন আবার দুবাই খেলতেন, তাহলে জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য ওই বিলাসিতারা নেই যে বাংলাদেশ একাদশে বা স্কোয়াডে 3-4টা স্পিনার বাড়তি নিয়ে খেলাবে। কিন্তু ইন্ডিয়া কিন্তু জানে যে আমাদের স্পিনাররাই কাজটা করে দেবে, আমরা একই মাঠে খেলবো। ইন্ডিয়া যদি শারজাহ এবং আবুধাবিতেও যদি খেলতো, তাহলে ইন্ডিয়া এই রিল্যাক্সটা করতে পারতো না। হ্যাঁ, আর তারা কিন্তু দেখবেন যে স্পিনারের কথা বলছি, কিন্তু স্পিনারের মধ্যে 3জনই কিন্তু হচ্ছে অলরাউন্ডিং স্পিনার। সো এই যে ইন্ডিয়ার মানে এত লাক্সারি, টিমের মধ্যে এত লাক্সারি, তাদের মানে প্লেয়ার, আপনি অক্ষর প্যাটেল, জাদেজা, তারপরে হার্দিক পান্ডিয়া রয়েছেন, এই যে এতগুলা প্লেয়ার, কুলদীপ যাদব রয়েছেন যিনি স্পেশাল স্পিনার হিসেবে খেলছে, স্পেশালিস্ট স্পিনার হিসেবে, যেখানে পাকিস্তানের মাত্র একজন স্পেশাল স্পিনার আহমেদ, তাছাড়া কিন্তু তাকে সঙ্গ দিতে পারে না আগা সালমান এবং খুশদিল শাহ। কিন্তু তারা কিন্তু মানে অতটাও যে ভালো, মানে বাংলাদেশের ইন্ডিয়ার যেই ব্যাটিং ডেপথ বা ব্যাটসম্যান যারা রয়েছে, তাদেরকে ট্রাবল করার মতো বলার কিন্তু সালমান আগা না। সো সেখানে আপনার এইখানে দুর্বলতা অলরেডি ফুটে উঠছে। আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু উসমান খান দলে ছিলেন ওপেনার হিসেবে, তারা কিন্তু শাদাব খান বা অন্য উসামা মিরকে দলে ইনক্লুড করতে পারতো একজন স্পিনার হিসেবে। যেহেতু আপনি দুবাইয়ে ডু অর ডাই ম্যাচ খেলতে যাচ্ছেন, আপনার এখানে কিন্তু স্পিনাররাই আসলে ম্যাচটা হয়তো ঘুরিয়ে দিবে। আর ইন্ডিয়ার তো আপনি দেখলেনই, আপনি বাংলাদেশের সাথে ম্যাচটাতে যদি দেখেন, তারা স্লো পিচে খেলেছে বা বাংলা 230 কিন্তু খুবই ভালো করেছে। আপনি অক্ষর প্যাটেলের কথা কিন্তু বাড়তিভাবে বলতে পারেন, প্রায় হ্যাট্রিক কিন্তু একটা হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটার জন্য রোহিত শর্মা তাকে ডিনার করাবে, কারণ যেই ক্যাচটা ফেললো, আর সেইটার বদলতেই কিন্তু আসলে একটা ভালো একটা জুটি পেয়েছি, একটা রেকর্ড জুটি আমরা পেয়েছি তৌহিদ হৃদয় এবং জাকির আলীর মধ্যে। কিন্তু মানে আউট তো আসলে হয়ে যেত। এইখানে স্পিনাররা যে কত কাজে দেবে সেটা তারা জেনে এই বাড়তি সুবিধাটা নিয়েই কিন্তু ইন্ডিয়া দল দিয়েছে। এবং এই ইন্ডিয়ার সাথে এখনের পাকিস্তানের যেই ফর্ম, আমার মনে হয় যে মানে অনেক পার্থক্য। সেখানে আপনি ম্যাচে কিন্তু সবসময় একটা কিন্তু থেকে যায়, যেহেতু পাকিস্তান আনপ্রেডিক্টেবল, এমন একটা ইনিংস খেলে দিবে যেখানে আসলে ইন্ডিয়ার কোনো কোশ্চেন থাকবে না। আমি যেটা দুবাইয়ের T20 ওয়ার্ল্ড কাপের কথা যেটা বলছিলাম, যে 10 উইকেটে জিতে যাবে, এটা কেউই কল্পনা করেনি। কেউই কল্পনা করেনি। সো পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে সবসময় এই একটা জিনিসই আসলে পাকিস্তানের ফেভারে থাকে, তারা আনপ্রেডিক্টেবল। তারা যে কোনো সময় আসলে যে কোনো মোড় ঘুরিয়ে দিতে পারে বা এমন একটা খেলা দিবে যে ইন্ডিয়ার আসলে সেটা ঘোষণা হবে না। কিন্তু ইন্ডিয়া হচ্ছে একটা কমপ্লিট টিম, তারা ওইভাবেই ম্যাচটা, ওইভাবেই টুর্নামেন্টটা সাজায়, ওইভাবেই টুর্নামেন্টগুলো খেলে। তারা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ জিতে, এর আগে তারা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে নিজের মধ্যে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিম দেখে হয়তো তারা ওইখানে কলাপস করেছে। কিন্তু এইখানে আমার মনে হয় যে তারা আসলে শিরোপার জন্যই তারা মেইন কন্টেন্টার। সেখানে পাকিস্তান আমার মনে হয় যে তাদের একটা আর্লি এক্সিট হবে, তাদের এই নিজেরা কিন্তু সব মিলিয়ে তাদের বাঁচা মরা ম্যাচ। তবে এখানে কিন্তু বাধ্য হয়ে একটা চেঞ্জ কিন্তু করতেই হচ্ছে। ফখর জামানের বদলে উসমান খান হয়তো বা ইমাম হোক, দুজনের মধ্যে একজনকে আসলে তাদেরকে খেলতেই হবে। তবে আপনি কার খেলার সম্ভাবনা বেশি দেখছেন? উসামা, আমি যদি হতাম, উসামা যেহেতু এতদিন ধরে দলের উসমান খান, সো উসমান খানকে হয়তো নেওয়াটা ঠিক হবে। কিন্তু আসলে তারা কম্বিনেশন যেহেতু সেটআপের মধ্যে আছেন, আমার মনে হয় তাকে খেলানোই বেটার। উসমান খান কিন্তু একটু অ্যাটাকিং খেলেন, সেখানে ইমাম কিন্তু একটু ধরে খেলে। এখন পাকিস্তানের আসলে মেন্টালিটি কীরকম, বেশিরভাগ সময় আমরা দেখি যে তারা একটু বেশি কোন ক্রিজে থেকে সেট হয়ে এরপরে খেলে, অ্যাটাকিং খেলতে চায়। আমার মনে হয় ভারতের বিপক্ষে আপনি আসলে এই একটু ড্রয়েশ হয়ে খেললে ওইভাবে হবে না। ভারত যেভাবে অ্যাটাকিং খেলে, তাদেরকে আসলে ওইভাবেই জবাবটা দিতে হবে। আপনি যে কথাটা বলছিলেন, শোয়েব আখতারও সেম কথাই বলেছে যে আসলে অ্যাটাকিং ছাড়া ভারতকে কাবু করা যাবে না। কারণ আপনি ভারতের এগেইনস্টে আপনি ধরে খেলে আপনি যদি 280-250 রানও করেন, তখনও কিন্তু ভারতের এমন ডেপথ যে তারা অনেক মানে রোয়েশ হয়ে সেই চেষ্টা করে ফেলতে পারে। আবার দেখবেন যে তারা যদি ফার্স্টে ব্যাটিং করে, তখন কিন্তু তারা এমন এক্সেলারেট করার প্লেয়ারও রয়েছে যে 300 ছাড়ে যেতে পারে, 280 থেকে 300। সেটা কিন্তু এইরকম পিচের জন্য অনেক টাফ হয়ে যাবে পাকিস্তানের।
সেই ক্ষেত্রে আপনার আসলে ডু অর ডাই যেহেতু ম্যাচ নিজেদের, তারাই তো হোস্ট, যদিও দুবাই খেলছে কিন্তু তারা হোস্ট, তারা যদি আর্লি এক্সিট হয় সেটা পাকিস্তানের জন্য, ক্রিকেটের জন্য খারাপ, পাকিস্তানের দর্শকদের জন্য খারাপ, কারণ আপনার অন্য অনেকগুলো ম্যাচ কিন্তু তখনও পাকিস্তানের রয়েছে। সো পাকিস্তানের সেই টুর্নামেন্টের রংটা হারিয়ে যাবে অনেক আগেই, কারণ আপনি অন্যান্য টিমের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ তারা খেলবে, নিউজিল্যান্ড তারা খেলবে, সো তাদের ম্যাচের আসলে তেমন একটা দেখা যাবে যে কোনো আমেজ নেই। তারা শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশের বিপক্ষে, সো তারা যদি ভারতের বিপক্ষে হেরে যায় ওই ম্যাচটা আবার নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলার পরের দিনই, সো সেখানে কিন্তু অনেক কিছু আসলে ডিসাইড হয়ে যাবে যে হ্যাঁ ডেট রাবার হবে নাকি হবে না। সো সেক্ষেত্রে আমার মনে হয় টুর্নামেন্টের খাতিরে হলেও পাকিস্তানের এইখানে একটা মানে শক্তিশালী ফাইট দেওয়া উচিত, এবং যদি জিতে যায় তাহলে টুর্নামেন্ট আসলে জমে যাবে। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্সির আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।